আপনাদের প্রপোজালটা কিছু থাকবে, তাহলে 100 কোটি টাকা একবারে বিকেএসপিতে দিয়ে দেওয়া। এটা কার আসলে প্রপোজাল? এটা আমাদের যখন তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল। হ্যাঁ, ওকে টাকাটা দিয়ে দিতে হবে, এইটা আমার কাছে আমি তখনই চিন্তা করি নাই যে এটা খুব একটা ভালো কাজ হবে। তারপরে প্রেসিডেন্টকে আমি জানিয়েছেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না এতগুলো টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারো কাছে এটা যেমন আবেগের জায়গা, কেউ আবার এতে খুঁজে পান অর্থের ঝংকার। দেশে তো বটেই, বিশ্ব মানচিত্রেও বিসিবি দাঁড়িয়ে আছে অন্যতম ধনী প্রতিষ্ঠান হয়ে। তাই মধুর সন্ধানে এখানে সময় সময় আবির্ভাব ঘটে মুখে ক্রিকেট উন্নয়নের নারা লাগানো অতিথি পাখিদের। 24 আগস্ট পরবর্তী সময়ে বিসিবিতে ক্ষমতার পালাবদলের পরম্পরা এখনও চলমান। আসিফ মাহমুদ থেকে আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের আমলে এই দুই ব্যক্তির হাতে ছিল দেশের ক্রীড়াঙ্গনের মানচিত্র, কিন্তু চার চোখ যেন আটকে ছিল ওই বিসিবিতেই। 2024 সালের 9 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 16 মাস দায়িত্ব পালনের পর নির্বাচনের তাড়নায় ছেড়ে দেন উপদেষ্টা পদ। এরপরই এক আসিফের চেয়ারে এসে বসেন ভিন্ন আসিফ। দায়িত্ব পালন করেন 2 মাসের বেশি। কিন্তু ওই যে বলে না, গাছ কাটতে বছর লাগে না, লাগে শুধু ধারালো সরঞ্জাম। বিসিবির সেই রূপক গাছের ওপর আসিফ নজরুল যেন কাজ করেছেন ধারালো অস্ত্র হয়েই। ক্রিকেটারদের দীর্ঘ পরিশ্রম আর পরিকল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেমন টি-20 বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন এক মুহূর্তের সিদ্ধান্তে, তেমনি ক্রিকেট বোর্ডকে বলি বানিয়ে ক্ষমতার শেষকালে 100 কোটি টাকা অনুদান দেয়ার মতো অবাস্তব চাপ দিয়েছিলেন ক্ষমতার চেয়ারে বসে। এটা তো খুবই, এটা ইচ্ছা করলে কিন্তু আমরা দিতে পারতাম না। বিকজ প্রথম কথা হলো গিয়া 2-3 জন কোনো আপনি ডিসিশন দিতে পারবেন, এটা 25 জনের একটা ব্যাপার আছে এক। বাট আমার মনে হয় যে ওইটাও একটা খুব মানে আমরা তো বাংলাদেশ ক্রিকেট যদি একটা বোর্ড হয়, যদি কাউকে হেল্প করে আরেকটা ডিসিপ্লিন যদি ইমপ্রুভ করতে পারবে, আরেকটা ইনস্টিটিউশন যদি ভালো যায়, আমরা সবাই চাই যে বাংলাদেশি। বাট এটা তো মানে ওকে টাকাটা দিয়ে দিতে হবে, এইটা আমার কাছে আমি তখনই চিন্তা করি নাই যে এটা খুব একটা ভালো কাজ হবে। আপনাদের প্রপোজালটা কিছু থাকবে, তাহলে 100 কোটি টাকা একবারে বিকেএসপিতে দিয়ে দেওয়া। এটা কার আসলে প্রপোজাল? এটা আমাদের যখন তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল। হ্যাঁ। অবশ্য সরাসরি এত বড় আর্থিক লেনদেন না করে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে ভিন্ন প্রস্তাবও দেয়ার কথা জানান ফারুক আহমেদ। আপনি যদি বিকেএসপির নামেই একটা 20 কোটি টাকার একটা ফিক্সড ডিপোজিট করে ওর থেকে যে ইনকামটা আসতো, ইনকামটা আপনি দিয়ে দিতেন। কেন আপনি জানেন প্রায়ই বিকেএসপির অনেক সময় দেখা যায়, কেন বিকেএসপির সাথে কিন্তু ক্রিকেট বোর্ড হ্যান্ড ইন হ্যান্ড কাজ করেছে। আপনি জানেন ওদের আমরা 2টা মাঠ ইউজ করি, কিছু ফ্যাসিলিটি ইউজ করি, প্র্যাকটিস করি। ওটার সাথে কিন্তু আমি থাকা অবস্থায় একটা বাস দিয়েছি 29 সিটার, তার সাথে একটা লাগেজ ভ্যান দিয়েছি যেটা 1 কোটি টাকার উপরে। তারপরে যেমন এরকমভাবে হতে পারতো, আমি যেটা বললাম যে 10-20 কোটি টাকার একটা ফান্ড দিয়ে দিলে ক্রিকেট বোর্ডেরই থাকবে, কিন্তু এটার যে ইনকামটা বিকেএসপিতে যেতে পারতো, যাতে করে তারা সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম, আপনি 20 কোটি টাকা যদি আমরা ফান্ডটা দেই, আপনি অ্যাটলিস্ট 18 লাখ টাকা পাবেন আপনি মান্থলি। সেই 18 লাখ টাকা কিন্তু আপনার বেশ কিছু, মানে বছর গেলে আপনার 3.5 কোটি টাকা আপনার এসে যাবে। তারপরে প্রেসিডেন্টকে আমি জানিয়েছেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না এতগুলো টাকা। নিজেদের আয়ত্তে অর্থ রেখে বিসিবির ফিক্সড ডিপোজিট পরিকল্পনায় রাজি হননি আসিফ নজরুল। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের উন্নয়ন প্রকল্পে 2 কোটি টাকা তুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কাইয়ুমদের হাতে। বিষয়টি উল্লেখ করে বিস্তারিত জানতে যোগাযোগ করার চেষ্টা করা হয় আসিফ নজরুলের সাথে। দিনের পর দিন বারংবার মেসেজ কিংবা কল দিয়েও কোনো উত্তর পায়নি স্টার প্লে। তাই প্রশ্ন থেকে যায়, কোন পরিকল্পনায় বিকেএসপির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামে 100 কোটি টাকা বরাদ্দ চেয়েছিলেন আসিফ নজরুল? তৎকালীন বিসিবির মতোই সেই রহস্য চলে গেছে চুপিসারে, সবাইকে অবাক করে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।